আসসালামু আলাইকুম। ঢাকা ওরিয়েন্টাল কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পেপার, মানে আমাদের প্রথম বর্ষে যে ছাত্রছাত্রীরা আছো, আশা করতেছি তোমরা সবাই অনলাইন ক্লাসে জয়েন করতেছো। তোমাদের অধ্যায় দ্বিতীয় উৎপাদনের উপকরণ আমি শুরু করেছিলাম, এখনো শেষ হয়নি, 2-3টা টপিক এখনো বাকি আছে। ইনশাল্লাহ আজকে আমি ট্রাই করব মোটামুটি শেষ করার জন্য। তোমরা একটু তোমাদের যে খাতা কলম নিয়ে সামনে বসতে হবে, কারণ তোমরা জানো আমি মার্কেটিংয়ে কিছু এন্ট্রি বোর্ডে লিখে দেই, এগুলো তোমাদের খাতায় লিখতে হবে। ওকে, কারণ যদি তোমরা না লিখো তাহলে কিন্তু তোমরা ভুলে যাবা। সো তোমরা খাতা কলম নিয়ে সামনে বসো, এবং আমি যে ইম্পর্টেন্ট কোনো কিছু যদি লিখাই বোর্ডে, সেটা অবশ্যই তোমাদের খাতায় এন্ট্রি করতে হবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা সবাই অবশ্যই খবর দেখো, নিউজ পড়ো। তোমরা জানো যে তোমাদের মেবি হচ্ছে মার্চের 30 তারিখ থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। পুরোপুরিভাবে না করলেও তোমাদের মোটামুটি তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাস হতে পারে, আর সেকেন্ড ইয়ার যারা আছো আমার স্টুডেন্ট, তাদের হচ্ছে ফুললি ক্লাস হবে। সো তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নাও, যেহেতু এখন স্কুল কলেজ খুলে ফেলতেছে। সো এরপরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আমাদের ফার্স্ট ইয়ারে যারা আছো, তোমাদের প্রথম মিড টার্ম একটা পরীক্ষা হয়েছে এবং দ্বিতীয় মিড টার্ম হয়েছে। ইনশাল্লাহ যখন স্কুল কলেজ খুলবে তখন তোমাদের সেমিস্টার পরীক্ষাটা হবে। সো তোমরা একটু ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হও। আরেকটা কথা বলার ছিল, তোমরা বেশি প্রেজেন্ট থাকো না লাইভ ক্লাসে। সো এটা খুবই দুঃখজনক, কারণ এত কষ্ট করে তোমাদের লাইভে ক্লাস নেই, বাট তোমরা যদি প্রেজেন্ট না থাকো তাহলে সেটা আসলে হতাশাজনক, আর মানে এছাড়া আর কিছুই না। আর আরেকটা কথা বলবো তোমাদের, যে তোমরা কমেন্ট করবা এবং ক্লাসের সম্পর্কে আমাকে ফিডব্যাক জানাবা। ক্লাস তোমরা বুঝতেছো কিনা, বা ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো টপিক যদি না বুঝে থাকো সেটাও কমেন্টে আমাকে জানাবা। ওকে, তো আমি ক্লাস শুরু করতেছি। তোমাদের অধ্যায় দ্বিতীয় উৎপাদনের উপকরণ, খাতাটা বের করো। খাতায় মোটামুটি লেখা ছিল যে তোমরা তোমাদের কতটুকু পড়ানো হয়েছিল, এটা খাতায় যারা লিখেছো তারা একটু বের করো। দেখো, আমার মনে হয় হ্যাঁ, তোমাদের হচ্ছে শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, এতটুকুই তোমাদের পড়ানো হয়েছিল। আজকে তোমাদের পড়াবো বাংলাদেশের শ্রমিকরা কম দক্ষ হয় কেন। ওকে, আজকে তোমাদের পড়াবো হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা কম দক্ষ হয় কেন। এটা কোশ্চেন চিহ্ন। ওকে, আচ্ছা, আমারও তোমাদের কাছে কোশ্চেন, যে বাংলাদেশের শ্রমিকরা কেন কম দক্ষ হয়। তোমরা কি কখনো এই জিনিসটা ভেবে দেখেছো, যে বাহিরের যে কান্ট্রিগুলো আছে তারা দেখবা যে শ্রমিকরা অনেক দক্ষ, তারা কাজের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করে, বাট বাংলাদেশের শ্রমিকরা অনেক অলস হয়, তারা কাজকে এতটা সিরিয়াসলি নেয় না। ঠিক আছে, তারা কিন্তু কাজের প্রতি এতটা দক্ষ নয়। তো এখানে কোশ্চেন হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা কম দক্ষ হয় কেন। কিছু বৈশিষ্ট্যর কারণে বাংলাদেশের শ্রমিকরা কম দক্ষ হয়, আমরা একটু এই সম্পর্কে তোমাদের একটু জানবো বই থেকে। দেখো, এখানে ফার্স্ট এন্ট্রি দিয়েছে কি, দেখো এখানে একটা কথা বলেছে, বাংলাদেশ পর্যায়ক্রমিকভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এদেশের অর্থনীতি উন্নত দেশগুলোর মতো সমৃদ্ধ নয়। প্রাকৃতিক কারণে এদেশের মানুষ ধারাবাহিক পরিশ্রমে অভ্যস্ত নয়, তারা একটু সুযোগ পেলেই বিশ্রাম নিতে পছন্দ করে। যে কথাটা আমি তোমাদের বলেছি, তারা কি করে, একটু সুযোগ যদি পায় তখনই তারা কি করে, একটু অলস হয়ে যায়, তারা বিশ্রাম নিতে পছন্দ করে। বেশিক্ষণ
তখন তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করে না। বুঝতে পারছো? এখানে ফার্স্ট এন্ট্রি দিয়েছি কি দেখো, শ্রমিকরা দক্ষ না হওয়ার জন্য জলবায়ু। ফার্স্ট এন্ট্রি হচ্ছে জলবায়ু। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা এন্ট্রি যেটা বাংলাদেশের শ্রমিকদের অদক্ষ করে তোলে। দেখো কি বলেছে, বাংলাদেশ মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি দেশ। 6টি ঋতুর মধ্যে শীত ও গ্রীষ্মের প্রভাব এখানে একটু বেশি থাকে। গ্রীষ্মকালে রোদের প্রকোপের কারণে সামান্য কাজ করে এদেশের মানুষ ছায়া শীতল স্থানে বিশ্রাম নিতে পছন্দ করে। এবং তারপরে কি বলেছে দেখো, তাছাড়া শীত এখানে বলেছে আবার শীতকালে শীতের প্রকোপে অনেকে কাজ না করে বাসায় আরাম করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বুঝতে পেরেছ? যখন প্রচুর গরম থাকে তখন তারা একটু কাজ করার পরেই তারা বিশ্রাম নিতে বেশি পছন্দ করে, আর শীতের প্রকোপে তারা ঘর থেকে বের হতে চায় না। তার মানে কি, বাংলাদেশের মানুষ অলস জীবনযাপন করতে বেশি পছন্দ করে। বাংলাদেশে তুমি দেখবা যে গ্রীষ্মকালটা আমাদের একটু বেশি প্রভাব ফেলে, কারণ বাংলাদেশের 6টা ঋতুর ভিতর গ্রীষ্ম যে ঋতুটা সেটাই কিন্তু বেশি স্থায়িত্ব হয়, এবং শীত ঋতুটাও মোটামুটি স্থায়িত্ব হয়, যার ফলে বাংলাদেশের মানুষ এই জলবায়ুর জন্য তারা হচ্ছে কাজের প্রতি অনীহা সৃষ্টি করে। বুঝতে পেরেছ? এবং তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করে না। এখানে এই কথাই বলেছে যে তারা গ্রীষ্মকালে রোদের প্রকোপে একটু কাজ করার পরেই তারা বিশ্রাম নিতে চায় শীতল ছায়ায়, আর শীতকালে তো তারা ঠান্ডার জন্য বাইরেই বের হতে চায় না। এর জন্যই বাংলাদেশের শ্রমিকরা কাজে দক্ষ হতে পারে না। বুঝতে পেরেছ? আচ্ছা, সেকেন্ড যে এন্ট্রিটা দিয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষণের অভাব। খুব ইম্পর্টেন্ট একটা এন্ট্রি দেখো, প্রশিক্ষণের অভাব। আচ্ছা, প্রশিক্ষণের অভাবটা একটু লক্ষ্য করো কি বলেছে। আমাদের দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে শ্রমিক কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে। আধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় বাংলাদেশের শ্রমিকরা দক্ষ হতে পারছে না। বুঝতে পেরেছ? আমাদের এখানে যে কর্মচারীদের যে প্রশিক্ষণ দিবে এরকম ভালো কোনো প্রশিক্ষণ কেন্দ্রই নেই। তুমি যদি বাহিরের দেশের কথা চিন্তা করো, দেখবা সেখানে প্রশিক্ষণের পাশাপাশি কাজের ব্যবস্থাও করে দিচ্ছে। তারা হচ্ছে কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে, কাজ শেখাচ্ছে, এবং এর পাশাপাশি তাদের কাজের ব্যবস্থাটাও করে দিচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সেই ব্যবস্থাটা নেই। এই কথাই বলেছে দেখো, দেশের সরকারি বেসরকারি পর্যায়ে শ্রমিক কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই বললেই চলে। আধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্র না থাকায়, আধুনিক যে আমাদের যন্ত্রপাতি, যে আমাদের আধুনিক যে যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে, এরকম প্রশিক্ষণ কেন্দ্র তো আমাদের বাংলাদেশে এখনো তৈরিই হয়নি। আমরা নর্মাল যে প্রশিক্ষণ কেন্দ্রের কথা বলতেছি সেটাও খুবই কম মাত্রায় আছে, যার ফলে কি হচ্ছে না, আমাদের শ্রমিকরা দক্ষ হচ্ছে না কাজের প্রতি। বুঝতে পেরেছ? এর জন্য বলেছে প্রশিক্ষণের অভাব। তারপর কি বলেছে দেখো, যথাযথ শিক্ষার অভাব। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কথা। কি বলেছে? যথাযথ শিক্ষার অভাব। শিক্ষার অভাব, যথাযথ শিক্ষার অভাব, এটা একটু লক্ষ্য করো। মনে করো আমরা কিন্তু পড়াশোনাটা করি কিসের জন্য? জাস্ট ডিগ্রি অর্জন করার জন্য। আমরা যে এটা বাহ্যিক বা আমরা যে এটা নিয়ে সামনে এগিয়ে যাব এরকম চিন্তাধারা কিন্তু আমাদের মাথায় থাকে না। এখন বেশিরভাগ শিক্ষাটা এরকমই হয় যে আমরা ডিগ্রি অর্জন করব, বেসিক্যালি আমরা এর জন্যই শিক্ষাটা অর্জন করে থাকি। কিন্তু দেখো এখানে একটা কথা বলেছে, যথাযথ শিক্ষার অভাব। তুমি যদি ডিগ্রি অর্জন করো, তুমি যদি কাজে দক্ষ না থাকো, তুমি যদি শিক্ষার প্রসারটা বিস্তার লাভ করতে না পারো, তাহলে কিন্তু তুমি কোনো কাজে লাগতে পারবা না। দেখো এখানে কি বলেছে, বাংলাদেশের শ্রমিকদের মধ্যে শিক্ষার অভাব দেখা যায়। অনেক শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াও শেষ করতে পারেনি। এমনও শ্রমিক আছে যারা ডিগ্রি কেন, তারা প্রাথমিক পর্যায়ে যে একটা শিক্ষার লেভেল ক্লাস 5 বা 8 এটাও তারা অতিক্রম করতে পারেনি। আবার অনেক শ্রমিক কিছুটা শিক্ষিত হলেও পেশাগত শিক্ষায় ততটা অগ্রসর হতে পারেনি। বুঝতে পেরেছো কি বলেছি? তারা শিক্ষিত, তারা ডিগ্রি অর্জন করেছে, বিবিএ এমবিএ কমপ্লিট করেছে, কিন্তু ফিল্ডে নামতে হলে যে কারিগরি শিক্ষার জ্ঞান দরকার সেই জ্ঞানটা তারা অর্জন করতে পারেনি।
এর জন্যই বলেছে যথাযথ শিক্ষার অভাব, মানে যে সেক্টরে যে শিক্ষাটা যতটুকু দরকার সেই কাজের শিক্ষা তারা এখনো পায়নি, যার ফলে তারা এখনো দক্ষ হতে পারেনি। বুঝতে পেরেছ? আমার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরা যদি না বুঝো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা, ঠিক আছে? আমি লাইভেই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে দেখো আমি একটু মুছে দিচ্ছি, এন্ট্রিগুলো তোমরা খাতায় অবশ্যই লিখে নিবা। তারপরে কি বলেছে দেখো, প্রযুক্তির অভাব। প্রযুক্তির অভাব, এটা একটু লক্ষ্য করো কি বলেছে দেখো, প্রযুক্তি মানুষের কাজের গতি অনেক বাড়িয়ে দেয়। প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ এখনো কিছুটা পিছিয়ে আছে। এদেশের অনেক সাধারণ শ্রমিক প্রযুক্তির তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পর্কে জানে না বলাই চলে। বুঝতে পেরেছ কি বলেছে? প্রযুক্তির অভাব। দেখো আমরা কিন্তু কখনোই প্রযুক্তি আমাদের যা দিয়েছে সেটাকে কখনোই অস্বীকার আমরা করতে পারবো না। যেই কাজটা করতে তোমাদের 1 মাস 2 মাস টাইম লাগতো, প্রযুক্তির জন্য সেই কাজটা কি হয়ে যাচ্ছে, 1 দিন বা 2 দিনেই আমরা কমপ্লিট করতে পারছি। বুঝতে পেরেছ? দেখো এখানে কি বলেছে, এদেশের অনেক সাধারণ শ্রমিক প্রযুক্তির তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পর্কে জানে না বললেই চলে। বুঝতে পেরেছ? তুমি অনেক সরকারি অফিসে গিয়ে দেখবা যে সেখানে এখনো কম্পিউটার ইউজ হচ্ছে না। কারণ কি, ওই আগের যে শ্রমিকরা তারাই এখানে আছে, তারা এখনো নতুন যে প্রযুক্তি, নতুন যে কোনো কিছুর ইউজ, সে ব্যবহারটা তারা এখনো শিখতে পারেনি। তারা এই পুরাতন টাইপরাইটার দিয়েই কাজ করতেছে। বুঝতে পেরেছ? তো এখানে এই কথাটাই বলেছে যে প্রযুক্তির অভাব। সো এই দেশের মানুষদের প্রযুক্তি সম্পর্কে কোনো জ্ঞান তাদের নেই, সেই রকম কোনো জ্ঞান নেই, যার ফলে তারা এখনো দক্ষ হতে পারেনি। তো এটাই বলেছে প্রযুক্তির অভাব। তারপরে কি বলেছে দেখো, কম মজুরি বা বেতন। আচ্ছা দেখো এটা একটু তোমাদের বুঝাই দেই। শ্রমিকদের কাজের গতিশীলতা আনার ক্ষেত্রে ন্যায্য বেতন বা মজুরি পেশনা হিসাবে কাজ করে। পেশনা কর্মীদের দক্ষতা বাড়াতে ভূমিকা রাখে। বাংলাদেশের শ্রমিকদের যোগান চাহিদার তুলনায় অনেক বেশি, তাই অনেক প্রতিষ্ঠান কম মজুরি বা বেতনের বিনিময়ে তাদের কাছ থেকে কাজ আদায় করতে চায়। তোমরা লক্ষ্য করবা কি জানো, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে বাংলাদেশের যে শ্রমিকরা, ওদের কিন্তু কাজের যে ক্ষেত্র সেটা খুবই কম। মানে দেখবা যে বাংলাদেশে তো তোমরা জানোই যে বেকার সমস্যা আমাদের দেশটাকে কতটা দুর্বিষহ করে দিয়েছে। দেখো এখানে বলেছে কম মজুরি বা বেতন, যেহেতু মানুষ কাজই পাচ্ছে না সেহেতু তারা কম মজুরি বা বেতনে যে সেক্টরে পাচ্ছে সেই সেক্টরে তারা কাজে নিয়োগ দিচ্ছে, যার ফলে তারা বেশি পরিমাণে কাজ করতেছে, কিন্তু মালিকরা তাদের কি করতেছে, কম মজুরি দিচ্ছে, বেতনটাও তারা ঠিকভাবে দিচ্ছে না। এর জন্য তারা কি মনের ভিতর কোনো তাদের কোনো আনন্দ বা হচ্ছে একটা কাজকে ভালোভাবে যে তারা অ্যাকসেপ্ট করবে এরকম মেন্টালিটি তাদের থাকে না। এর জন্য তারা কি করে জানো, হেলাফেলা করে কাজ করে, তারা কিন্তু সঠিকভাবে কাজে মনোযোগ দেয় না। দেখো এখানে এই কথাই বলেছে, বাংলাদেশের শ্রমিকদের যোগান চাহিদার তুলনায় অনেক বেশি, তাই অনেক প্রতিষ্ঠান কম মজুরি বা বেতনের বিনিময়ে তাদের কাজ আদায়ের চেষ্টা করে। ফলে শ্রমিকরা তাদের কাজের প্রতি অনাগ্রহী হয়ে ওঠে। সব থেকে ইম্পর্টেন্ট কথা, তারা আগ্রহ প্রকাশ করে কাজ করে না। এরূপ মানসিকতার কারণে তাদের কাজের দক্ষতা কমে যায়। তোমরা যদি মনে করো তুমি একটা কাজ ভালোবেসে অনেক আগ্রহ সহিত যে কাজটা তোমরা করবা, সেই কাজটার ফলটা অবশ্যই ভালো হবে। আর তুমি যদি কাজটাকে হেলাফেলা করে করো, মনের ভিতর কোনো আনন্দ না নিয়ে তুমি কাজ করো, তখন সেই কাজটা কখনোই ভালো ফল তোমাকে দিবে না। বুঝতে পেরেছো? এটাই বলেছে কম মজুরি বা বেতন অবশ্যই শ্রমিকদের কম দক্ষ হতে সাহায্য করে। আচ্ছা তারপরে কি আছে বলো, চাকরির অনিশ্চয়তা। এটা একটু দেখো, চাকরির অনিশ্চয়তা। আচ্ছা একটু দেখো কি বলছে, এদেশে সরকারি পর্যায়ে চাকরির নিশ্চয়তা থাকলেও বেসরকারি পর্যায়ে এমন কোনো নিশ্চয়তা নেই।
তাছাড়া কোনো চাকরি একবার চলে গেলে নতুন করে চাকরিতে যোগদান করা কঠিন হয়ে পড়ে। এসব বিষয়ে কর্মীদের কর্মদক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। কি বলেছে বুঝতে পেরেছ? আমাদের সরকারি যে চাকরিগুলো আছে সেক্ষেত্রে একটু সিকিউরিটির ব্যবস্থা আছে, যে চাকরিটা এত সহজে যাবে না, কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে এরকম কোনো নিশ্চয়তাই নেই। যার ফলে কি হয়, যারা কর্মীরা থাকে তারা একদম ভালোভাবে কাজে মনোনিবেশ করে না। তারা ভাবে যে হঠাৎ চাকরিটা চলে গেলে তো শেষ, তাহলে এত ভালোভাবে তো কাজ করে কোনো লাভ নেই। বুঝতে পেরেছ? এই কথাই বলেছে, এইসব বিষয়ে কর্মীদের কর্মদক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তুমি দেখবা যে যে জিনিসটা তোমার স্থায়ীভাবে তোমার কাছে থাকবে সেই জিনিসটার প্রতি তোমার ভালোবাসা, তোমার মনোনিবেশ একটু বেশিই থাকবে। আর যে জিনিসটা মনে হয় যে এখন আছে এখন আবার চলে যেতে পারে, সেই জিনিসটা কিন্তু তোমরা ভালোভাবে মনের ভিতর নিতে পারবা না। তো এই কথাটাই বলেছে যে যেহেতু বেসরকারি পর্যায়ে চাকরির কোনো নিশ্চয়তা নেই, সেহেতু কি হয়, বা একটা চাকরি চলে গেলে নতুন চাকরিতে যোগদান করা কঠিন হয়ে পড়ে। এজন্য কর্মীদের কর্মদক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। এটা কর্মীদের কি করে তুলে? অদক্ষ করে তুলে। আচ্ছা, তারপরে আরেকটা এন্ট্রিতে আমরা চলে যাই, এটাই লাস্ট এন্ট্রি, সেটা হচ্ছে পরাধীনতা। এটা একটু দেখো। পরাধীনতা। দেখো, বাংলাদেশের কর্মীদের অনেক ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়। উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ অনেক সময় কর্মীদের উপর জোর করে কাজ চাপিয়ে দেয়, ফলে কর্মীরা অপ্রস্তুতভাবে কাজ সম্পূর্ণ করে। কারণ কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা না থাকলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। এতে করে কর্মীদের কর্মদক্ষতা কমে যায়। বুঝতে পেরেছ? পরাধীনতা, যার কোনো স্বাধীনতা নেই। মনে করো তোমার অফিস টাইম হচ্ছে 5টা পর্যন্ত, কিন্তু তোমার যে উপরের লেভেলে যে বস সে তোমাকে 8টা পর্যন্ত রাখতেছে, বা নতুন একটা কাজ এনে তোমাকে বলতেছে এই কাজটা কমপ্লিট করে যেতে হবে। তার মানে কি তোমার কোনো স্বাধীনতা নেই, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে আরো 2 ঘন্টা অগ্রিম কাজ করতে হচ্ছে। এটাই হচ্ছে পরাধীনতা। সো যখন তুমি পরাধীন হয়ে কোনো কাজ করবা তখন সেই কাজের ফল অবশ্যই ভালো আসবে না। এক্ষেত্রে কর্মদক্ষতার উপর কি পড়বে? নেতিবাচক একটা প্রভাব পড়বে। এই কথাই বলেছে। দেখো, কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা না থাকলে এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা কঠিন হয়ে যায়। এতে করে কর্মীদের কর্মদক্ষতা কমে যায়। দক্ষতা বাড়ে না, দক্ষতা কি হয়ে যায়? কমে যায়। বুঝতে পেরেছ কেন বাংলাদেশের শ্রমিকরা কম দক্ষ হয়? আশা করতেছি তোমরা বুঝতে পেরেছ। আর না বুঝলে আমি বলেছি কমেন্টে অবশ্যই আমাকে জানাবা, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো তোমাদের টপিক ছিল বাংলাদেশের শ্রমিকরা কম দক্ষ হয় কেন। এটার সাথেই জড়িত বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপায়টা কি। আমরা সবাই জানি, তোমাদের একটু আগে আমি পড়িয়েছি যে বাংলাদেশের শ্রমিকরা কেন কম দক্ষ হয়। কিছু কারণ ছিল, তাই না? জলবায়ু ছিল, চাকরির অনিশ্চয়তা ছিল, বেতন বা মজুরি সম্পর্কিত ছিল, প্রশিক্ষণের অভাব ছিল, শিক্ষার অভাব ছিল। বিভিন্ন সমস্যার জন্য বাংলাদেশের শ্রমিকরা অদক্ষ হয়। এখন কথা হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের তো আমাদের দক্ষতা বাড়াতে হবে, তাই না? অদক্ষ হয়ে থাকলে তো হবে না। সো বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বাড়ানোর কিছু উপায় আছে, আমি মুখেই তোমাদের বলে দিব, বোর্ডে লিখবো না, কারণ অদক্ষ হওয়ার যে উপায়গুলোর সাথে দক্ষতা বাড়ানোর উপায়টা মিল আছে। আমি তোমাদের মুখে বললেই তোমরা বুঝতে পারবা। দেখো, বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপায় কি? ফার্স্ট কি করতে হবে? প্রশিক্ষণ দান করতে হবে। কারণ অদক্ষ হওয়ার জন্য তাদের কি হয়েছিল? প্রশিক্ষণের অভাব হয়েছিল, তাই না? আর তাও আমাদের কি করতে হবে? দক্ষতা বাড়ানোর জন্য ফার্স্ট প্রশিক্ষণ দান করতে হবে। সেকেন্ড কি? শিক্ষার ব্যবস্থা প্রকরণ করতে হবে। মানে কি? সঠিক শিক্ষাদান দিতে হবে। মনে করো শুধু শিক্ষাটা শুধু নিজের জ্ঞানটাকে অর্জন করার জন্য না, এটা বাস্তবে যেন তুমি প্রয়োগ করতে পারো, সেইভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে। দেখো এখানে বলেছে সেকেন্ড কি? শিক্ষার ব্যবস্থাপকরণ। তারপরে কি বলেছে? চাকরির নিশ্চয়তা বিধান।
ওইখানে ছিল চাকরির অনিশ্চয়তা, আর এখানে কি করতে হবে, চাকরির নিশ্চয়তা বিধান করতে হবে। তারপরে কি বলেছে দেখো, ন্যায্য বেতন দেওয়া, ওইখানে ছিল তাদের বেতন এবং মজুরি ঠিকভাবে দেয়নি, এর জন্য অদক্ষ হয়ে গেছে। এখন আমাদের এখানে কি করতে হবে, ন্যায্য বেতন দিতে হবে, আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখাতে হবে। বুঝতে পেরেছো, এইভাবে দক্ষতা বাড়াতে হবে। এই তো, তার মানে দেখো একজন শ্রমিক অদক্ষ হওয়ার পিছনে যে কারণগুলো আছে এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি বা সঠিকভাবে এটাকে ইমপ্রুভ করি তাহলেই শ্রমিকদের দক্ষতা বাড়ানো সম্ভব হবে। ওকে, তাহলে মোটামুটি এই টপিকটাও শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে মূলধন। মনে করে দেখো আমি তোমাদের কোন চ্যাপ্টারটা পড়াচ্ছি, দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ। কি কি এন্ট্রি ছিল উৎপাদনের উপকরণে? 4টা এন্ট্রি ছিল। কি কি ছিল উপকরণ বলো তো? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা উপকরণ মিলেই হচ্ছে উৎপাদনের উপকরণ। তো এর ভিতরে তোমাদের আমি ভূমি পড়িয়েছি, শ্রম পড়িয়েছি, এখন 3 নাম্বার এন্ট্রি পড়াবো মূলধন। ওকে, এখন আমি তোমাদের মূলধন পড়াবো। মূলধনটা আসলে কি, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে মূলধন সম্পর্কে তোমাদের একটু ভালোভাবে ধারণা নিতে হবে, কারণ অনেকে কি মনে করো জানো, যে অর্থকে অনেকেই শুধু মূলধন মনে করো, যে আমার কাছে 10,000 টাকা আছে এটাই মনে হয় আমার মূলধন। না, সো এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে আজকেই তোমরা বুঝে নাও, যেন মূলধন সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে। ওকে, দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলটা একটু শুনো, আমি বলতেছি। সাগর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জন করেছেন। তিনি ছোটবেলা থেকে একজন সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছেন, তাই তিনি তাদের কয়েকজন বন্ধুকে নিয়ে হারভেস্ট নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তিনি অর্গানিক জিনিসপত্র গ্রাম থেকে সংগ্রহ করে শহরের পাম্প কেন্দ্র মোহাম্মদপুরে স্থানীয় ক্রেতা সাধারণের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তি মোতাবেক সাগর ব্যবসার প্রারম্ভে 50,000 টাকার নগদ অর্থ বিনিয়োগ দিয়েছেন। বন্ধুদের মধ্যে কেউ প্রয়োজনীয় আসবাবপত্র দিয়েছেন, কেউ অফিস হিসাবে নিজের বাড়ির কয়েকটি রুম দিয়েছেন, কেউ মালামাল আনা নেওয়ার জন্য ভ্যান গাড়ি দিয়েছেন। একটু লক্ষ্য করো, ফার্স্ট অফ অল এখানে সাগর কি দিয়েছেন, নগদ অর্থ দিয়েছেন 50,000 টাকা। আর তার যে ফ্রেন্ড সে কি দিয়েছেন, অফিস হিসাবে নিজের বাড়ির কয়েকটি রুম দিয়েছেন। এবং আরেকটা ফ্রেন্ড কি করেছে, মালামাল আনা নেওয়ার জন্য ভ্যান গাড়ি দিয়েছেন। আবার কেউ দিয়েছেন উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল। ব্যবসা পরিচালনায় সাগরের নগদ টাকা এবং তার বন্ধু বান্ধবদের আসবাবপত্র, অফিস রুম, ভ্যান গাড়ি প্রভৃতি ব্যবসার পুঁজি বা মূলধন হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমরা বুঝতে পেরেছো যে মূলধন শুধু নগদ অর্থকেই বোঝানো হয় না, আসবাবপত্র, মালামাল টানার জন্য যে গাড়ি, তারপরে কাঁচামাল, সব কিছু যখন তুমি ব্যবসার কাজে নিয়োজিত করবা তখনই সেটা কি হিসাবে রূপান্তর হবে, মূলধন হিসাবে। ওকে, এখানে এই কথাটাই বলেছে, একটু লক্ষ্য করো। এগুলো তাদের ব্যবসার কাজে ব্যবহার হয়েছে বলে এগুলোকে মূলধন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা জানি কোনো সম্পদ বর্তমানে ভোগ বা ব্যবহার না হয়ে পুনরায় উৎপাদনে ব্যবহৃত হলে তাকে মূলধন বলা হয়। কি বলেছে বুঝতে পেরেছ? এখানে খুব সুন্দরভাবে এন্ট্রি করেছে যে বর্তমানে কোনো সম্পদ ভোগ বা ব্যবহার না করে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হলে তাকে আমরা মূলধন হিসাবে বিবেচনা করব। এক্ষেত্রে মূলধন কি হতে পারে, নগদ অর্থ হতে পারে যেটা ব্যবসার কাজে তুমি বিনিয়োগ করবা, আসবাবপত্র হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন যানবাহন হতে পারে, তারপর হচ্ছে তোমার কি বলে এটাকে, বিভিন্ন হচ্ছে তোমার অফিস আদালতে যে আমরা রুমগুলো ভাড়া নিই এটাও হতে পারে। বিভিন্ন জিনিস নিয়েই হচ্ছে তোমার মূলধন। দেখো আরেকটা কথা এখানে বলেছে,
ব্যবসায় নিয়োজিত অর্থ ভ্যান গাড়ি, আসবাবপত্র, অফিস রুম প্রভৃতি উৎপাদিত উপাদান, এর একটিও প্রকৃতির দান নয়। অন্যদিকে নগদ অর্থ হলো সঞ্চয়ের, এটি ভোগে ব্যবহার না হয়ে ভবিষ্যতে উৎপাদনে সহায়তা করে। তার মানে কি, মূলধন আমরা যখন পড়েছিলাম ভূমি প্রকৃতির দান ছিল, তাই না? কিন্তু মূলধন কি প্রকৃতির দান নয়। মূলধন হচ্ছে উৎপাদনে উৎপাদিত উপকরণ, যেটা আমরা ফার্দার ব্যবসায় নিয়োজিত করি। সো মূলধনের সংজ্ঞাটা তোমরা একটু লিখে নাও, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার ভাবে ধারণা নিতে পারবা। দেখো মূলধনের ধারণা কি দিয়েছে, অর্থনীতিতে কি বলেছে। অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের মাধ্যমে তৈরি, একটু লক্ষ্য করো, অর্থনীতিতে মূলধন বলতে বোঝায় মানুষের শ্রমের মাধ্যমে তৈরি, শ্রমের মাধ্যমে আচ্ছা দেখো, অর্থনীতিতে মূলধন বলতে বোঝায় মানুষের শ্রমের মাধ্যমে তৈরি কিছু কিছু দ্রব্য সামগ্রী, দ্রব্য সামগ্রী, ওকে, মানুষের শ্রমের মাধ্যমে তৈরি কিছু দ্রব্য সামগ্রী যা বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে, বর্তমানে ভোগে ব্যবহার না হয়ে ভবিষ্যতে অর্থ উপার্জনে সাহায্য করে। ওকে, তাকেই মূলধন বলে। কি বলেছে দেখো, বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে উৎপাদনে সহায়তা করে বা ভবিষ্যতে অর্থ উপার্জনে সাহায্য করে। এখানে অর্থ উপার্জন না লিখে ভবিষ্যতে উৎপাদনটা লিখলে বেশি ভালো হয়। ভবিষ্যতে উৎপাদনের সহায়তাটা লিখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ভবিষ্যতে উৎপাদনে সহায়তা করে। ওকে, অর্থ উপার্জনও লিখতে পারো, এটাও লিখতে পারো। ওকে, যেটাই লেখো সেটাই হবে। আচ্ছা কি বলছে, মূলধন মানুষের শ্রমের মাধ্যমে তৈরি কিছু দ্রব্য সামগ্রী যা বর্তমানে ভোগে ব্যবহার না হয়ে ভবিষ্যতে উৎপাদনে সহায়তা করে, তাকে আমরা মূলধন বলবো। কি বলেছে বুঝতে পেরেছো? এখানে কিন্তু দ্রব্য সামগ্রীর কথা বলেছে, দেখো কোনো নগদ অর্থর কথা এখানে মানে নির্দিষ্ট করে উল্লেখ করেনি। এখানে দ্রব্য সামগ্রীর কথা বলেছে। এখানে দ্রব্য সামগ্রী হোক যাই হোক, নগদ অর্থ হোক, কিন্তু সেটা কোন কাজে ব্যবহার করা হবে? ভবিষ্যতে অর্থ উপার্জন বা ভবিষ্যতে নতুন পণ্য উৎপাদনে সহায়তা করবে। দেখো এখানে এই কথাই বলেছে, সাধারণত মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থ বা সম্পদকে বোঝায়। মূলত যেসব সম্পদ আয় উপার্জনে ব্যবহৃত হয় তাকেই মূলধন বলে, এটা সাধারণ অর্থে। কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের মাধ্যমে তৈরি সেসব দ্রব্য সামগ্রীকে বোঝায় যা বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে উৎপাদনে সহায়তা করে। তাই বলা যায় উৎপাদনে ব্যবহৃত হয় এমন উৎপাদন কাজে সহায়তা করে মানুষ সৃষ্ট উপাদান যা প্রকৃতির দান নয়, তাই হচ্ছে মূলধন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? মূলধন সম্পর্কে তোমরা কিন্তু ভালোভাবে ধারণা নিয়ে নাও। আমি আবারও বলতেছি, না বুঝলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। মূলধন এমন একটা জিনিস যেটা তুমি কি করবা, ভবিষ্যতে পুনরায় পণ্য উৎপাদন কাজে ব্যবহার করবা। সেটা কি হতে পারে? নগদ অর্থ হতে পারে, আসবাবপত্র হতে পারে, যানবাহন হতে পারে, বিভিন্ন কিছুর মাধ্যমে যখন তুমি
সেকেন্ড টাইমে পুনরায় পণ্য উৎপাদন কাজে ব্যবহার করবা, তখনই সেটা মূলধন হিসেবে বিবেচনা করা হবে। ওকে, তাহলে মূলধনের সংজ্ঞাটা লিখে নাও তোমরা। আচ্ছা, এখানে একটা কথা আছে। আচ্ছা, আমরা এর পরের টপিকে চলে যাই। মূলধনের কিছু বৈশিষ্ট্য, খুবই শর্ট বৈশিষ্ট্য, আমি একটু বুঝাই দিব তোমাদের, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, মূলধনের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা একটু দেখো। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে মূলধন উৎপাদনশীল। ফার্স্ট বৈশিষ্ট্য কি? দাঁড়াও, মূলধনের বৈশিষ্ট্য। আচ্ছা, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূলধন উৎপাদনশীল। ওকে, মূলধন উৎপাদনশীল, এটা একটু লক্ষ্য করো। মূলধন উৎপাদন কাজে সরাসরি সাহায্য করে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল প্রভৃতি হচ্ছে মূলধন। এগুলো উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার হয় এবং পণ্য উৎপাদন করে। উৎপাদিত পণ্য থেকে আয় হয়, এ অর্থ মূলধনকে উৎপাদিত, এ অর্থে মূলধনকে উৎপাদনশীল বলা হয়। দেখো কথাটা একটু লক্ষ্য করো, কি বলেছে। মূলধন প্রথমে কি করে? উৎপাদন কাজে সরাসরি সাহায্য করে, যেমন কি যন্ত্রপাতি, কাঁচামাল সবকিছুই তো মূলধন। তারা কি করে? এগুলো একসাথে মিলিত হয়ে নতুন পণ্য উৎপাদনে সহায়তা করে, তাই না? এগুলো উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এবং পণ্য উৎপাদন করে। উৎপাদিত পণ্য থেকে আয় হয়, এ অর্থে মূলধনকে উৎপাদনশীল বলা হয়। বুঝতে পেরেছো? এখানে বলেছে মূলধন উৎপাদনশীল। তুমি নগদ অর্থ, কাঁচামাল, আসবাবপত্র, যানবাহন সবকিছু দিয়ে তুমি কি করতেছো? নতুন পণ্য উৎপাদন করতেছো। তো যেহেতু নতুন পণ্য উৎপাদন হচ্ছে, উৎপাদিত পণ্য কি হয়? বিক্রি হয়। বিক্রি হওয়ার পর সেখান থেকে আয় হয়, তাহলেই তো সেটা কি হয়ে গেল? উৎপাদনশীল হয়ে গেল। এজন্য বলেছে মূলধন উৎপাদনশীল। ওকে, তারপরে কি বলেছে দেখো, অতীত শ্রমের ফল। এটা একটু লক্ষ্য করো। মূলধন হচ্ছে কি? অতীত শ্রমের ফল। অবশ্যই মূলধন অতীত শ্রমের ফল। দেখো কিভাবে আমি একটু বলতেছি। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। শ্রমের যে অর্জিত অংশ ভোগ না করে সঞ্চয় করে রাখা হয়, তাই মূলধন হিসেবে পুনরায় উৎপাদন কাজে বিনিয়োগ করা হয়। বুঝতে পেরেছো কি বলেছে? মনে করো অতীতে তুমি যে অর্থ উপার্জন করে রেখে দিয়েছ, সেটা ভবিষ্যতে তুমি কি করতেছো? মূলধন হিসাবে নতুন করে পুনরায় উৎপাদন কাজে বিনিয়োগ করতেছো। এর জন্যই বলেছে অতীত শ্রমের ফল হচ্ছে মূলধন। অতীতে যে টাকাটা তুমি কি করবা? ভবিষ্যতে পুনরায় উৎপাদনে ব্যবহৃত করবা, সেটাই হবে কি? মূলধন। এর জন্যই বলেছে অতীত শ্রমের ফল। ওকে, তারপরে বলেছে মূলধন অস্থায়ী। এটা বোঝানোর কিছু নাই, খুবই ইজি। দেখো মূলধন চিরস্থায়ী নয়। মূলধন ক্রমাগত ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত হয় এবং অকেজো হয়ে পড়ে, যেমন দালান কোঠা, যন্ত্রপাতি, কলকবজা, তাই না? কোনো কিছুই তো তোমার একদম পার্মানেন্ট ভাবে থাকে না, এটা দিনে দিনে ক্ষয় হয়ে যায়। এর জন্যই বলেছে মূলধন হচ্ছে অস্থায়ী। আচ্ছা, তারপরে বলেছে মূলধনের উৎপাদন খরচ। মূলধনের অবশ্যই উৎপাদন খরচ আছে। যখন তুমি মূলধনটাকে ফার্দার পুনরায় পণ্য উৎপাদনে ব্যবহার করবা, সেহেতু এর উৎপাদন খরচ তোমাকে বেয়ার করতে হবে। বলেছে দেখি, দেখো বিদ্যমান মূলধন সৃষ্টি হয় মানুষের শ্রমের মাধ্যমে।
অতএব মূলধন উৎপাদনে শ্রম খরচ সহ অন্যান্য খরচ আছে। বুঝতে পেরেছো? তুমি যে মূলধনটা বিনিয়োগ করবা সেক্ষেত্রে তোমাকে শ্রমের দরকার, ভূমির দরকার। তো শ্রম আর ভূমি যেহেতু তোমার দরকার, ওদের অবশ্যই খরচ আছে। এই খরচটা তোমাকে অবশ্যই কি করতে হবে? বেয়ার করতে হবে। এর জন্য বলেছে মূলধনের উৎপাদন খরচ। আচ্ছা, আরেকটা কথা বলেছে উৎপাদন বেড়ে যাওয়া। মূলধনের ফলে অবশ্যই উৎপাদন বেড়ে যাবে। দেখো কি বলেছে, যে কারখানা বা প্রতিষ্ঠানের মূলধন যত বেশি হবে সে প্রতিষ্ঠানের আয়ও তত বেশি হবে। মূলধনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মূলধনের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে থাকে। বেশি মূলধন হলে কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক, আসবাবপত্র, দালান কোঠা, আধুনিক প্রযুক্তি প্রভৃতি স্থাপন করা সম্ভব হয়। এর জন্য কি হয়ে যায়? উৎপাদন বেড়ে যায়। তুমি বেশি বেশি পণ্য উৎপাদন করবা, বেশি বেশি পণ্য উৎপাদন করতে তোমাকে বেশি বেশি মূলধন বিনিয়োগ করতে হবে। ওকে, সো এখানে বলেছে উৎপাদন বেড়ে যাওয়া, তার মানে মূলধন বেশি দিলে উৎপাদন অবশ্যই বেড়ে যাবে। তারপরে কি বলেছে দেখো, সঞ্চয় থেকে সৃষ্টি। অবশ্যই মূলধনটা সঞ্চয় থেকেই সৃষ্টি হয়। দেখো, মূলধন সৃষ্টি হয় সঞ্চয় থেকে, আর সঞ্চয় সৃষ্টি হয় মানুষের আয় থেকে। সঞ্চিত অর্থ উৎপাদনে ব্যবহার করলে তা মূলধনে পরিণত হয়। বুঝতে পেরেছো কি বলেছে? তোমার যে সঞ্চিত যে অর্থটা, সেটা যখন তুমি পুনরায় উৎপাদনে বিনিয়োগ করবা তখন সেখান থেকে মূলধন সৃষ্টি হবে। আচ্ছা, লাস্ট এন্ট্রি হচ্ছে ভবিষ্যৎ আয়ের উৎস। এটা একটু লক্ষ্য করো কি বলেছে, মূলধন মানুষের ভবিষ্যৎ আয়ের উৎস। লাস্ট এন্ট্রি। ভবিষ্যৎ আয়ের উৎস। ওকে, দেখো কি বলেছে, ভবিষ্যৎ আয়ের উৎসটা একটু লক্ষ্য করো। দেখো, মূলধন মানুষের ভবিষ্যৎ আয়ের উৎস। একজন মানুষ সবসময় সমান পরিমাণ পরিশ্রম করতে পারে না। যুবক বয়সে যে পরিমাণ উৎপাদন করতে পারে সে বৃদ্ধ বয়সে একই পরিমাণ উৎপাদন করতে পারে না। তাই তার যখন বেশি পরিশ্রম করার বয়স তখন সে বেশি পরিশ্রম করে অতিরিক্ত পরিমাণ মূলধন সঞ্চয় করে স্থায়ী সম্পত্তি অর্জন করে থাকে। আর স্থায়ী সম্পত্তি অর্জনই হলো মূলধন। কি বলেছে বুঝতে পেরেছ? ভবিষ্যৎ আয়ের উৎস। মনে করো এখন তুমি ইয়াং আছো, এখন তুমি যে পরিমাণ পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারবা, আজ থেকে 30-40 বছর পর তুমি সেম উপার্জন করতে পারবা না। এর জন্য তোমাকে কি করা উচিত? তোমাদের এখন ইয়াং বয়সে তোমাদের মেধাটাকে কাজে লাগিয়ে বেশি পরিমাণ পরিশ্রম করে তোমাদের অর্থ উপার্জন করা উচিত। এবং সেই অর্থ কি করা উচিত? সঞ্চয় করে রাখা উচিত, যেন ভবিষ্যতে যখন তুমি ভালোভাবে কাজ করতে না পারবা তখন সেই সম্পদটা তোমার মূলধন হিসাবে কাজে লাগাতে পারো। এই কথাই বলেছে। দেখো, মূলধন মানুষের ভবিষ্যৎ আয়ের উৎস। তাই তারা যখন বেশি পরিশ্রম করার বয়স তখন সে বেশি পরিশ্রম করে অতিরিক্ত পরিমাণ সঞ্চয় করে স্থায়ী সম্পত্তি অর্জন করে থাকে, এবং স্থায়ী সম্পদ অর্জনই হলো মূলধন। ওকে, ক্লিয়ার? মূলধনের বৈশিষ্ট্যগুলো আমি শেষ করে দিয়েছি। আশা করতেছি তোমরা বুঝতেছো। আমি মুছে দিব, না বুঝলে অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা দেখো, এরপরে তোমাদের টপিক হচ্ছে মূলধনের গুরুত্ব। আচ্ছা, আমাদের লাইফে মূলধনের গুরুত্ব অনস্বীকার্য, এটা তোমরা ভালোভাবেই জানো, তাই না? কোনো ব্যবসার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে মূলধন ছাড়া তুমি কখনোই কোনো কাজ বা কোনো ব্যবসা করতে পারবা না। তো মূলধনের গুরুত্ব অবশ্যই আমাদের জীবনে অনেক। দেখো এখানে কি বলেছে, অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। মূলধনের ফার্স্ট গুরুত্ব এটা। দেখো, অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। এখন তোমাদের জানতে হবে অবকাঠামোটা কি।
দেখো কি বলেছে, যে কোনো দেশের সার্বিক উন্নয়নে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি করা একান্ত প্রয়োজন। কি বলেছে দেখো, আর অর্থনৈতিক অবকাঠামো গঠন মূলধনের উপর নির্ভর করে। অর্থনৈতিক অবকাঠামো বলতে বোঝায় দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, সেচ ব্যবস্থা, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতিকে বোঝায়। এসব উন্নয়নের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তাহলে মূলধনের গুরুত্বের ফার্স্ট এন্ট্রি কি? অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। ওকে, দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, পদ্মা সেতু তৈরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে নির্দেশ করে। এই যে পদ্মা সেতুটা তৈরি হচ্ছে, ক্ষেত্রে প্রচুর মূলধন লাগতেছে, তাই না? কারণ হচ্ছে মূলধন যদি না থাকতো, আমাদের যে প্রধানমন্ত্রী সে পদ্মা সেতু তৈরির যে পরিকল্পনাটা সেটা সে কখনোই করতে পারতো না, এবং এটা বাস্তবায়ন করতে প্রচুর কোটি কোটি টাকা লাগতেছে। তো এখানে বলেছে দেখো, এখানে এক্সাম্পলও দিয়েছে, পদ্মা সেতু তৈরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে নির্দেশ করে। যে তুমি অর্থনৈতিকভাবে কতটুকু স্বাবলম্বী এটা জানা যায় যখন আমরা দেখবো যে আমাদের পদ্মা সেতু তৈরি হচ্ছে, তার মানে আমরা অর্থনৈতিকভাবে এখন অনেকটা স্ট্রং, এই কথাই বলেছে দেখো। আর এখানে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি মানে হচ্ছে কি, আমাদের দেশের যে রাস্তাঘাট, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, গ্যাস লাইন, পানির লাইন, এগুলো সঠিকভাবে পরিচালনা করতে কি লাগছে? প্রচুর পরিমাণে মূলধন লাগতেছে। যখন তুমি দেখবে এগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে, তার মানে কি আমরা অর্থনৈতিক দিক থেকে অনেকটা স্ট্রং অবস্থায় এখনো আছি, সেটা বুঝতে হবে। সো অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি বলতে এটাই বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, মূলধনের গুরুত্ব এখানে প্রায় 12টা এন্ট্রি আছে, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের শেষ করে দিব। আজকে মোটামুটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।